শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। মেয়ের বয়স 30 হয়ে গিয়েছে, কিছুতেই মেয়ে বিয়ে করতে চাইছে না। লোক সমাজে কিভাবে মুখ দেখাবো, কি লজ্জার কথা, তাই না? কিংবা আপনার সন্তান কিছুতেই পড়াশোনা ভালো রেজাল্ট করতে পারছে না, 90% একদম নয়। অভিভাবক হিসেবে অন্য অভিভাবকদের কাছে কি বলবো, এও তো একটা লজ্জা। এমন নানান লজ্জা নিয়ে বোধহয় আমরা আজ এই সমাজে বেঁচে রয়েছি, আর এই লজ্জাগুলোকে আমরা সঙ্গে নিয়েই চলছিও বলে। নানানভাবে উদ্বেগ কাজ করছে, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, এটা হলে লোকে কি বলবে, ওটা হলে সমাজে আর কোনোভাবেই থাকতে পারবো না। নানান ধরনের এমন কথা, নানান উদ্বেগ নিয়েই আমাদের এই সময়টায় বোধহয় আমরা সকলেই চলছি। নানান ধরনের সমস্যাগুলোতে আজ আমরা জর্জরিত রয়েছি, কিন্তু একবার ভেবে দেখেছেন এগুলো হয়তো খুব ছোট সমস্যা, এগুলো নিয়ে হয়তো এমনভাবে লজ্জা পাওয়ার কিছুই নেই। তবে আমরা অনেকেই হয়তো ভুলে যাই বা অনেকেই হয়তো ভাবি যে এই ধরনের কিছুর জন্য একটু কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে। আমরা একবারও সে কথা ভাবি না। আমরা হয়তো এটা বলি কাউন্সিলিং, সে তো পাগল হলে বা মাথা খারাপ হলে বোধহয় সেরকম ধরনের কোনো দরকার পড়ে। এমন চিন্তাধারা এখনও আমাদের সমাজে কিন্তু রয়েছে। কিন্তু সঠিক অর্থে যদি বলা যায়, আমাদের জীবনযাত্রা যেমনভাবে চলছে, আমরা যেভাবে প্রতিযোগিতার মধ্য দিয়ে চলছি, আমাদের সন্তানরা যেভাবে প্রতিযোগিতার মধ্য দিয়ে চলছে, এই সব কিছু মিলিয়ে বোধহয় আমাদের সবারই মনের মধ্যে নানান ধরনের ক্রিয়া চলতে থাকে। আর যার জন্য আমাদের প্রয়োজন হয় একজন ভালো বন্ধুর, আর সেই বন্ধু অবশ্যই একজন মনোবিদ। হ্যাঁ, কেন আমি বলছি বন্ধু? কারণ বন্ধুর মতো সে মিশবে, বন্ধুর মতন আপনার মনের কথা, আপনার সমস্যার কথাগুলো শুনে আপনাকে কিন্তু বোঝাতে পারবে, আপনাকে কিন্তু সঠিক পথ দেখাতে পারবে। সব সময় যে ওষুধের প্রয়োজন হয় তা কিন্তু একদম নয়। মনোবিদ বা একজন বন্ধুই কিন্তু পারে আপনাকে এই ধরনের সমস্যাগুলোর থেকে একটু হলেও রেহাই দিতে। চলুন না, আজ আমরা এমন বন্ধুর সঙ্গেই আপনাদেরকেও একদম পরিচয় করিয়ে দিচ্ছি। আর অবশ্যই শুরুতে পরিচয়ের আগে একটু বলে দিই, আমাদের এই অনুষ্ঠান কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠান, এবং যারা যারা আপনাদের কিছু বিষয় আপনারা যদি জানাতে চান, ফোন করতে চান, তবে অবশ্যই আপনারা ফোন করতে পারেন 9732024449। আবারও বলবো 9732024449, এই নম্বরে ফোন করতে পারবেন। তো চলুন না বন্ধুর সঙ্গে পরিচয় করে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে গার্গী দত্ত কুণ্ডু। তিনি কনসালটেন্ট, সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশাল এডুকেটর, দ্য মাইন্ড ক্লিনিক। এবং আজকে আমাদের এই টপিকটাই হলো, বা আমাদের এই বিষয়টাই হলো লজ্জা অথবা শেম। তো আপনি সবার আগে আমি এটাই বলবো যে কেন আমি বন্ধু বললাম, বোধহয় সকলের কাছে এটা আরও বেশি করে সুবিধে হবে আপনার সঙ্গে একটু নিজেদেরকে শেয়ার করে নিতে। তো আমি প্রথমেই একটা প্রশ্ন রাখার আগে বলবো, আপনি এত সুন্দরভাবে আজ আমাদের সঙ্গে রয়েছেন এবং অনেক কিছু তথ্য নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আজ পাবো, এবং নিশ্চয়ই আমরাও আমাদের জীবনে সেটা কাজে লাগাতে পারবো। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আগাম আপনাকে। তো প্রথমে বলি যে আমি শুরুতে যেমন বললাম যে একটি মেয়ে হয়তো রয়েছে, তার বয়স 30 হয়ে গিয়েছে, যে কোনো কারণে হয়তো সে বিয়ে করতে চাইছে না, বাবা মার কাছে সেটা মনে হচ্ছে একটা লজ্জা। তো এক্ষেত্রে এটা কতটা লজ্জার হয়, না কি এটাকে অন্যভাবে একটু দেখা উচিত? আসল ব্যাপারটা কি জানো তো, আজকালকার দিনের মেয়েরা সবাই তারা মোটামুটি নিজেদের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা এবং সাফল্য দুটোই পাচ্ছে। খুব কম ক্ষেত্রেই শোনা যায় যে একেবারেই মানে কিছু করছে না। এবং বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি বা তার হাজব্যান্ডের বা তার অন্যান্য যে দায়িত্বগুলো, তার কাছে তার মনে হচ্ছে যে আমার যদি আর্থিক স্বাধীনতা এবং আর্থিকভাবে আমি যদি ইন্ডিপেন্ডেন্ট, স্বাবলম্বী হই, তাহলে আসল জায়গাটা আমার নিরাপত্তাহীনতার জায়গাটা তো আর থাকছে না। তো যে ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটিটা থাকছে না, তার জন্যে জাস্ট ফর কোম্পানি, হ্যাঁ, একটা সাথীর জন্য আমি কেন এতটা মানে খাটাখাটনি করব বা বোঝা নেব, এটা অনেক মেয়ের মধ্যেই মনে হচ্ছে। প্লাস একটা ভয়ও কাজ করছে নানান দিকে, সম্পর্কগুলো অনেকেই ডিভোর্সে পরিণত হচ্ছে, তারপরে নানান রকম সব কনফ্লিক্ট বৈবাহিক জীবনে, এই সব কারণে না অনেক মেয়েরাই বিয়ে করতে চাইছে না।
এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের বাড়ির লোকরা যে তারা যে শুধুই মানে ওই লজ্জা, লোকে কি বলবে, যে 30 বছরের মেয়ে হয়ে গেছে, 31 বছর বয়স হয়ে গেছে, এখনো তো বিয়ে হলো না, মানে বিয়ে বাড়িতে গেলাম, কি রে তুই তোর ভালো নিউজটা কবে শোনাচ্ছিস, হ্যাঁ তারপরে তুই এখনো বিয়ে করলি না, তোর কি নিজে পছন্দ করে করবি, তাহলে দেখ না। তো ওরা খুব এম্বারেসড ফিল করে। তো এবং বাবা মার এই যে কনসার্নটা যে মেয়ে বা ছেলে বিয়ে করতে চাইছে না লেট অবধি, এটা কিন্তু কিছু মানে অযৌক্তিক নয়। কারণ বাবা মার যে যুগ, সেই যুগে তারা সিকিউরিটি বলতে মানতো যে বিয়ে হয়ে গেলে আমি সেফ অ্যান্ড সিকিউর, কেননা বুড়ো বয়সে কে দেখবে, এটা হচ্ছে একটা কোড ওয়ার্ড, বুড়ো বয়সে কে দেখবে, তার জন্য বিয়ে করাটা খুব একান্ত প্রয়োজনীয় ছিল। এখন সেই জায়গাটা, সেই সিকিউরিটিটা বেড়েছে খানিকটা হলেও। তাই জন্য বাবা মার ভাবনাটা স্বাভাবিক যে কি হবে আমরা যদি এই পৃথিবী থেকে চলে যাই, আমার মেয়ের বা আমার ছেলেকে কে টেক কেয়ার করবে, তার যদি বিপদ আপদ হয়। কিন্তু সেই জায়গাটা ছেলেমেয়েরা দেখছে যে ওই কবে বুড়ো বয়সে গিয়ে আমার 70-75 গিয়ে কার হেল্প লাগবে, তার জন্য এত ঝামেলা আমার নেওয়ার দরকার নেই সিম্পলি, এবং একটা ফোবিয়াও কাজ করছে। তো সেখানে এই ফ্যাক্টরটা থাকা সত্ত্বেও মেইন যে জায়গাটা, এই যে লজ্জা, এই যে সামাজিক লজ্জা সমস্ত ম্যাটারে, যেরকম ধরো এই বাচ্চাদের পড়াশোনা, এই যে রেজাল্টগুলো বেরোলো এখন পর মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি, এখানে এই যে কনস্ট্যান্ট কম্পিটিশন, কন্টিনিউয়াসলি কে 90% পেয়েছে, কে 98, কে র্যাঙ্ক করেছে, এই যে ইয়েটা, তোর ছেলে কত পেয়েছে, তোমার মেয়ে কত পেয়েছে, ফোন করে করে আত্মীয়রা জিজ্ঞেস করে কি রে তুই কি করলি। এ থেকে কি হচ্ছে, বাচ্চাদের মধ্যে একটা সাংঘাতিক রকম প্রেশার ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, যেটা সমাজ তার বাবা মার উপর ক্রিয়েট করছে, বাবা মা সেটাকে ট্রান্সফার করে দিচ্ছে বাচ্চার ওপর, যে অমুকের ছেলে আমেরিকায় ডাক্তারি পড়তে চলে গেছে, তো বা অমুকের মেয়ে এখানে ইঞ্জিনিয়ারিংয়ে আইআইটিতে খড়গপুরে চান্স পেয়ে গেছে, তুই কি করতে পারলি। এই প্রেশারে কি হচ্ছে, যেসব ছেলে মেয়েদের মধ্যে কোনো ক্রিয়েটিভ, বা সে হয়তো ছবি আঁকতে চায় সিম্পলি, কি নাচের আর্টিস্ট হতে চায়, কি সে কবিতা লিখতে চায়, সেগুলো তো করতেই পারছে না, বা নিজের যে ইচ্ছেটা ধীরে সুস্থে করবে, একটা কনস্ট্যান্ট পারফরমেন্স অ্যাংজাইটি, মানে ইউ হ্যাভ টু পারফর্ম, কিছু একটা করে দেখাতে হবে। তো এই যে বিষয়গুলো, এটাতে কি যেটা আপনি বললেন, এটা কি অভিভাবকদের মধ্যে সেই বিষয়টা বেশি করে আসছে, নাকি সেটা সন্তানদের মধ্যেও সেটার কিছু একটা প্রভাব দেখা দিচ্ছে? যেটা আমি বললাম যে একজন ভালো বন্ধু, একজন মনোবিদের যে প্রয়োজন রয়েছে, কতটা প্রয়োজন রয়েছে এই ধরনের বিষয়গুলোতে? এখানে কি জানেন তো, বাবা মার কাউন্সেলিংটা বাবা মাকে বোঝানোটা একান্তই দরকার। কেননা অনেক সময় বাবা মারা কি করে থাকে, আমরা সবাই করি আনকনশিয়াসলি, যে আমাদের যে অতৃপ্ত যে বাসনা এবং ইচ্ছেগুলো, যেগুলো আমরা ফুলফিল করতে পারিনি আমাদের কেরিয়ারের মাধ্যমে, সেইটাকে বা স্টেটাসটা, আমাদের যে সমাজে যে স্টেটাসটা, সেটা আমরা অনেক সময় আমাদের সন্তানের মাধ্যম দিয়ে করতে চাই, দেখাতে চাই যে আমি না পারলেও আমার ছেলে বা মেয়ে ডাক্তার হয়ে দেখাতে পেরেছে, বা আমি না পড়াশোনা করতে পারলেও আমার ছেলে বা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে। এটা খারাপ কিছু নয়, বাট এইটার একটা ব্যালেন্স থাকা দরকার। অতিরিক্ত প্রেশারাইজ করলে সেই ছেলেটা বা মেয়েটা হয়তো তার জন্য কাট আউট নয় সেই পার্টিকুলার কেরিয়ারটার জন্য, তখন সে প্রেশারাইজড হয়ে তার ডিপ্রেশন হচ্ছে, অনেকে সুইসাইডাল ভাবনা চিন্তা করছে, অ্যাংজাইটিতে কন্টিনিউয়াস ভুগছে। এবং আরেকটা আমি খুব মানে খোলা করেই কথাটা বলছি, যে অনেক ছেলে মেয়ে, তুমি যে জিজ্ঞেস করলে যে ছেলেমেয়েরা কি নিজেরাও করে, হ্যাঁ, অনেক ছেলেমেয়েরা নিজেরাও চায় যে আমি একটা কম্পিটিটিভ কেরিয়ারে যাই, কিন্তু সেক্ষেত্রেও না এই কম্পিটিটিভ কেরিয়ারের ভাবনা চিন্তাটা, যেরকম আমি গভর্নমেন্ট পরীক্ষা দেব, গভর্নমেন্ট সার্ভিসে যাব, ইউপিএসসি করবো কি, এই যে ভাবনা চিন্তাগুলো ছোটোবেলা থেকেই তার ওই প্রোগ্রামিংটা এমনভাবে হয়েছে বাড়িতে, যে সবাই বাড়িতে এগুলোই করে, এটাই প্রফেশন সবার, তাই তোমাকেও ওটাই ভাবতে হবে। মানে বাবা চিকিৎসক, মা হয়তো টিচার, আর কাকু হয়তো প্রফেসর, তো তার মানে আমাদেরকে ওই লাইনেই থাকতে হচ্ছে। তো তার ব্রেনটা কন্ডিশনড এবং প্রোগ্রামড হয়ে গেছে, যেরকম C++ প্রোগ্রামিং, যে সে আর চয়েস ভাবার আর চান্স পায়নি, হ্যাঁ, যে সে চয়েস কি জিনিস সে জানেই না। তাই জন্য আমি যখন কাউন্সেলিং করতে বসি, অনেক বাচ্চাকে জিজ্ঞেস করি যে তুমি কি নিজেও এটাই চাও, যখন সে পাচ্ছে না, তো বলে হ্যাঁ আমার এটাই ইচ্ছে ছিল। তারপরে আস্তে আস্তে অনেকটা কথা বলার পর বোঝা যায় যে সে চয়েসটা জানেই না প্রথম থেকেই। আমরা যদি এইখানে এই কনসেপ্টটা, লজ্জা বলে কনসেপ্টটা আসছে, এই যে শেম, সামাজিক শেম, যে আমাকে এইটা করতে হবে, এটা কিন্তু আসে পরিবার থেকেই।
কোনো বাবা মা কনসিয়াসলি তার বাবা ছেলে মেয়েকে কোনো রকম ওই সিচুয়েশনে ফেলে না। ছোটোবেলা থেকে এই বাচ্চা যখন নিজেকে আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্ট করতে শেখে, 1.5-2 বছর বয়স থেকে হাঁটা চলা শিখছে, নিজে টয়লেটে যাওয়া শুরু করছে, সেখানে না একটু একটু করে আমার মনে হয় তাকে একটু চয়েস দেওয়া উচিত, কি তুমি এই জামাটা পরবে না ওই জামাটা পরবে। কিন্তু আমাদের বাবা মাদের মধ্যে কি আমরা উল্টোটাই করি, ছোটবেলায় যেহেতু সব কথা শুনছে, বড় হয়ে ওরা যখন চয়েসটাকে ইয়ে করার চেষ্টা করে যে এটা মাই লাইফ মাই রুলস, মধ্যেও একটা প্রতিরোধ তৈরি হয়, তাই না? একদম। মানে সন্তান এবং অভিভাবকের মধ্যেও প্রতিরোধ তৈরি হয়। যেমন যদি বলা যায় যে হয়তো ছেলের বা মেয়ে হয়তো সে বলছে যে আমি ওকে বিয়ে করব, হয়তো বাবা মা বলছে যে না তুমি ওখানে বিয়ে করবে না। আমি শুধু ম্যাম একটু আপনার কাছ থেকে কথা কেটে, আমাদের দুজন ভিউয়ার্স আমাদেরকে কমেন্ট করেছে। নিভ সাহা উনি লিখেছেন শুধু মেয়ে না ছেলেদেরও এই জায়গাটা আমি বুঝলাম না নিভ সাহার, আপনার গুর্জ ধরে অনেককেও, যাই হোক আমি বুঝতে পারলাম না কি লিখতে চাইছেন। অনন্যা গাঙ্গুলি আপনি প্রশ্ন রেখেছেন বাচ্চাদের মধ্যে জেদ আর জেদের প্রবণতা খুব বেশি, কিভাবে তার প্রতিকার করা উচিত? তো আমি যাব এক এক করে, যারা ভিউয়ার্স আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে বলবো আপনারা একটু যদি গুছিয়ে প্রশ্নটা লেখেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধে হবে। এবং আমাদের কিন্তু এটা ফোন ইনও রয়েছে, এবং যদি আপনারা ফোন করেও আপনাদের যে মতামত আপনারা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, এবং আমাদের অবশ্যই বন্ধু মনোবিদ গার্গী দত্ত কুণ্ডু আমাদের সঙ্গে রয়েছে, তো তাদের জন্য ফোন নাম্বারটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, 9732024449। তো ম্যাম যেটা বললেন অনন্যা গাঙ্গুলি, যে বাচ্চাদের মধ্যে অনেক সময় জেদের প্রবণতা থাকে, আপনার ওই কথাটা কেটেই আমি ভিউয়ার্সের প্রশ্নতে আসলাম, যদি আপনি বলেন এটা। জেদের সাথে জেদ করলে জেদটা বাড়বে, সিম্পল। তা এর মধ্যে যেহেতু অভিভাবক ম্যাচিওর, সে অ্যাডাল্ট, তাকে জেদের সাথে জেদ মানে রাস্তাঘাটে অনেক সময় থেকে দুটো ষাঁড় যদি মাথা আটকে এরকম করে দাঁড়িয়ে থাকে, দের ইজ নো সলিউশন। একজনকে একটু সবসময় একটু ম্যাচিওরভাবে শান্তভাবে হ্যান্ডেল করতে হবে। নাম্বার 1, বাচ্চারা যে বড় হয়, বাচ্চাদের সম্মান দিয়ে কথা বললে, বুঝিয়ে কথা বললে অবভিয়াসলি তারা শোনে, এবং যতটা লজিক দিয়ে যুক্তি দিয়ে বোঝানো যাবে, এবং প্রত্যেকটা বিহেভিয়ার যখন ভালো বিহেভিয়ার করছে তার সাথে সাথে একটা কিছু ভালো তাকে অ্যাপ্রিসিয়েট করা বা রিওয়ার্ড দিলে কি সে শেখে যে আমি ভালো ভালো করলে আমাকে এগুলো রিওয়ার্ড দেওয়া হচ্ছে, আর আমি খারাপ করলে তাকে পানিশ করার দরকার নেই বা শাস্তি দেওয়ার দরকার নেই, মারার বকার, তার পছন্দের অ্যাক্টিভিটি বা এগুলোকে সরিয়ে নিতে হবে। এবং সেই ব্যাপারে স্ট্রং পারসিস্টেন্ট কনসিস্টেন্টলি করে যেতে হবে, একদিনে চেঞ্জ হবে না। এইসবভাবে হ্যান্ডেল করলে মনে হয় হ্যান্ডেল করা যায় বাচ্চাদের। দেখুন বাচ্চাদেরও তো একটা ব্যক্তিত্ব থাকে, এবং তাদেরও একটা সম্মান দেওয়াটা, মানে প্রতিটা জীবকেই সম্মান দেওয়াটা, মানুষ তো বটেই, ছোট বাচ্চাকেও সম্মান দিয়ে কথা বললে তারা কিন্তু শোনে। তবে হ্যাঁ, কিছু কিছু বাচ্চা থাকে যাদের মধ্যে একটু জেদের প্রবণতা থাকে, সেটা নানান অন্যান্য কারণে হতে পারে, সেক্ষেত্রে একটু তাদের হয়তো প্রফেশনাল কাউন্সেলিং বা কোনো রকম একটু ট্রিটমেন্টের দরকার থাকতে পারে। বাট এটুকু জেনে রাখবেন যে চিলড্রেন আর শেপড বাই দ্য এনভায়রনমেন্ট দে স্টে ইন। তো এই জন্যে ওই জলের পাত্রে একটা কথা ছিল না, আমি জল সেভাবে, এটা কিন্তু সত্যি, এটা কিন্তু সত্যি, সেটা একটু কনসিয়াসলি আস্তে আস্তে করা যাবে। তো অনন্যা গাঙ্গুলি আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গিয়েছেন। যদি অন্য কোনো ভিউয়ার্স আপনাদের কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদেরকে আপনারা জানাতে পারেন। আমরা রয়েছি এই মুহূর্তে লাইভ। রাম যাদব, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। থাকুন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু আপনি শেয়ার করে নিতে পারেন। তো ম্যাম যেটা বলছিলাম যে বিয়ের কথা, শুধু বিয়ে মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রেও এটা সমানভাবেই তো প্রযোজ্য। তো শুধু বিয়ে বলে নয়, যে অনেক সময় হয় যে বিয়ের পরে নানান ধরনের হয়তো কারোর কোনো ইস্যু হচ্ছে না, বা যে কোনো কারণে সে ইস্যু নিতে চাইছে না, তো সেক্ষেত্রে পরিবারের থেকেও একটা চাপ তার উপরে বর্তায়। তো সেক্ষেত্রেও কি এরকম ধরনের কোনো সমস্যা আসতে পারে সেই মানুষটির বা সেই যে কোনো পরিবারে? একদমই, যেসব মানে দেখুন, একটা চিরাচরিত ধারণা আগেকার দিনে ছিল যে ছেলে হওয়াটা মেয়েদের উপর ডিপেন্ড করে। তা সেই যে জিনিসটা এখন ভুলটা অনেকের ক্ষেত্রেই ভেঙে গেছে। কিন্তু তা হলেও সমস্ত সেক্টরে, সমস্ত জায়গায় আমাদের দেশটা এতটাই ভ্যারিড, মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, যে সব জায়গায় কিন্তু সব কিছু হয়নি। আমরা যেটা শহরে দেখতে পাচ্ছি সেটা গ্রামের মধ্যে হচ্ছে না, বা ইভেন ছোট শহরেও হচ্ছে না। তো সেক্ষেত্রে ওই জায়গাগুলো এখন
এখনো কিন্তু যে ওই একটা নিজেকে, যে মহিলাদের বাচ্চা কাচ্চা আছে যারা ফার্টাইল, তাদের একটা মনে হয় যে উই আর সুপিরিয়র ওনার থেকে। সেটা হয়তো সে ডাইরেক্টলি তাকে মুখে বলে না, হ্যাঁ, যে তোমার বাচ্চা কেন হয়নি বা কিছু, সে কিন্তু ওপর থেকে দেখাবে খুব ভালো। তো যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না ফর হোয়াট এভার রিজনস, সেটা হাজব্যান্ডের সমস্যা থাকতে পারে, ওয়াইফেরও থাকতে পারে না, তাদের একটা কোথাও একটা ইনঅ্যাডিকুয়েসি তাকে সমাজ বুঝিয়ে দিচ্ছে যে একটা নারী হওয়ার প্রধান কাজ হচ্ছে রিপ্রোডাকশন, এবং সেখানেই যদি তুমি ঝাড় তাহলে তোমার কোনো জায়গায় কিছু আর কোনো জায়গা নেই। এটা পুরুষদের ক্ষেত্রেও সেম। তার যদি কোনো রকম শারীরিকভাবে কোনো পারফরমেন্সে, ফিজিক্যাল রিলেশনে কোনো পারফরমেন্সে কোথাও ইয়ে থাকে, তার সম্পূর্ণ ব্যক্তিত্বটা শেষ। সে নিজেই হীনমন্যতায় ভুগছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। তার মধ্যে হাজারটা গুণ ট্যালেন্ট থাকলেও তাকে কনস্ট্যান্ট সমাজ, তার পরিবারের লোকজন তাকে ওই যেটা দেখা যায় ইউ আর ইনঅ্যাডিকুয়েট, তুমি ইনসাফিসিয়েন্ট। তো এক্ষেত্রে কি সেই মানুষটির উপরে কোনো রকম মানে মনের যে একটা প্রতিঘাত তার চলছে, অহরহ চলছে, তার জন্য কি কোনো প্রভাব, মানে তার নিজস্ব যে আচরণেও কি তার প্রভাব পড়তে পারে? হয়তো সে হয়তো খুব কিরকম ধরনের প্রভাব এর ক্ষেত্রে, যেরকম ধরুন ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, তারপরে এই লজ্জাজনিত এই যে ওসিডির যে সমস্যাটা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি সবার ধারণা হচ্ছে যে শুধু ওই হাত ধোয়া বা চেকিং করা, ওটা শুধু নয়, নানান ধরনের ওসিডি থাকতে পারে, মানে সেটার রেঞ্জ অনেকটাই ভ্যারাইটি। ওসিডি মানে সিম্পলি একই কাজ বারবার করা এবং একটা রিঅ্যাসুরেন্স খোঁজা বা বাধ্য হয়ে কোনো একটা কাজ করা, কোনো একটা অ্যাকশন নেওয়া, সেটা মানে রিয়েল লাইফে হতে পারে বা মানসিকভাবেও হতে পারে। তো এই সমস্ত কিছুর পেছনে যে মানে মেইন সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, ডিপ্রেশন হোক, অ্যাংজাইটি হোক, সামাজিক যে প্রবলেমগুলো আমরা ফেস করি, এটা ছোটবেলা থেকে তার পরিবার এবং সে সেই সমাজে, বৃহত্তর সমাজ, তার লোকাল সমাজ, তার ন্যাশনাল সমাজ, তার ইন্টারন্যাশনাল সমাজ, সব মিলে একটা লজ্জার জায়গা তৈরি হচ্ছে, গিল্ট অ্যান্ড শেম। এই গিল্ট অ্যান্ড শেম থেকে মনে হচ্ছে যে আমি এটা ঠিক করব না ভুল করব, রাইট অ্যান্ড রং, পাপ পুণ্য, শুদ্ধ অশুদ্ধ, ভালো খারাপের স্ট্যান্ডার্ডটা এত বেশি হয়ে যাচ্ছে যে বাচ্চাটা ছোটবেলা থেকে দেখছে এটা ভুল বিহেভিয়ার, এটা ঠিক নয়, এটা করা যাবে না, এটা উচিত, শুড, মাস্ট, আই মাস্ট ডু ইট, আই শুড ডু ইট। রুলস অ্যান্ড রেগুলেশনসের উপর খুব যদি অতিরিক্ত চাপ পড়ে, অতিরিক্ত মরালিটি, অতিরিক্ত নৈতিকতা বোধ, তখন তার দেখা যাচ্ছে যে তার হয়তো একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দাঁড়িয়ে গেল, যে সে সারাক্ষণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার চেষ্টা করছে বা অতিরিক্ত অর্ডারভাবে সমস্ত গুছিয়ে গাছিয়ে এক্সেসিভ লেভেলে করছে। তার মানে কি অনেক সময় যদি দেখা যায় যে কোনো মহিলা কিংবা পুরুষের মধ্যে হয়তো এই প্রবণতাটা অনেক সময় লক্ষ্য করা যায়, অনেক সময় হয়তো আমাদেরকে বলতে শোনা যায় ও তো প্রচণ্ড মানে বাতিকগ্রস্ত, বারবার করে ধুচ্ছে, দেখো হাত ধুচ্ছে, ইয়ে ধুচ্ছে, তাহলে কি এটা বলা যেতে পারে যে তার মধ্যে কিছু প্রবলেম আছে বলেই সে বারবার এভাবে তাকে রিয়াক্ট করছে? দেখুন, এই ওসিডি বা বাতিক সবারই অল্প বিস্তর থাকে, কিন্তু যদি সেটা আমাদের লাইফে এমনভাবে এফেক্ট করা শুরু করেছে যে আমি কাজ করতে পারছি না, বা আমার যাদের সাথে আমরা থাকি সম্পর্কে মানে ফ্যামিলিতে বা সেসব জায়গায় এফেক্ট করা শুরু করেছে প্রচণ্ডভাবে, তখন সেটাকে আমরা মেন্টাল ডিসঅর্ডার ধরতে পারি। যে কোনো মেন্টাল ডিসঅর্ডারই, সবারই মন খারাপ থাকে, সবারই টেনশন হয়, কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি বা যে কোনো রকম মানসিক সমস্যাকে তখনই ক্যাটাগরাইজ করা যাবে অ্যাজ আ ডিসঅর্ডার যখন সেটা তার কার্যক্ষেত্রে, তার নিজের লাইফে, তার পার্সোনাল, তার সাথে যাদের সম্পর্ক জড়িয়ে আছে এবং তার সমস্ত কিছুতে সমাজে তাকে প্রচণ্ডভাবে এফেক্ট করছে। কখন তার ট্রিটমেন্ট, কখন সেই মানুষটা বুঝবে যে এবার আমার প্রয়োজন রয়েছে একজন বন্ধুর, একজন মনোবিদের, এবং তার কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে, একটু কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে, মানে একটা পরিবার কিংবা একজন সদস্য কখন সে জায়গাটা আসবে যে তার আসা উচিত? সে যদি নিজে ফিল করে বা তার যদি সে বাচ্চা হয়, তার ফ্যামিলির লোকরা যদি কোনোভাবে ফিল করে যে ওর পড়াশোনাটা খুব এফেক্টেড হয়ে যাচ্ছে বাচ্চা হলে, বা সেই মানুষটা যদি নিজে ফিল করে যে আমি কিন্তু কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, বা আমার এতই মন খারাপ লাগছে, আমার বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না, এত ঘুম পাচ্ছে সারাক্ষণ, মনে হচ্ছে যে বেঁচে থেকে কোনো লাভ নেই, একটা হতাশা, একটা মানে হোপলেসনেস কাজ করছে, বা সারাক্ষণ আমি ভয়ে ভয়ে আছি, যদি কিছু হয়ে যায়, ইনকেস কিছু ঘটে, সবাই বলছে কিছুই হবে না, তুই এত ভাবিস না তো, কিন্তু আমার তাতে শান্তি হচ্ছে না। তো আমি আগে চেষ্টা করব, যখনই কারোর কোনো সমস্যা হয়, আগে আমরা কি করি, মা বাবা ফ্যামিলির কাছে যাই, বন্ধু বান্ধবের কাছে যাই,
সেই কাউন্সেলিংয়েও যদি কাজ না হয়, দেন ইউ নিড টু টেক প্রফেশনাল হেল্প। আর কাউন্সেলিং থেরাপি করা মানে এই নয় যে সে গুরুতরভাবে মানসিকভাবে অসুস্থ বা কিছু, হ্যাঁ, এটা যে কেউই মানে যাতে ব্যাপারটা বেড়ে না দাঁড়ায় বা কোনো একটা কনফিউশন, কোনো একটা মানে সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে সাইকোলজিস্ট তো আপনাকে পার্সোনালি চেনে না, তো সেখানে একটা নিরপেক্ষ নন জাজমেন্টাল জায়গা থাকছে, যেটা হয়তো ফ্যামিলি মেম্বার্স বা কারোর সাথে থাকছে না, কারণ সে আপনার সম্বন্ধে ইমিডিয়েট একটা ইমেজ ফর্ম করে নেবে। তো সেই জায়গাটা এরকম নয় যে খুব গুরুতর মানসিকভাবে অসুস্থ হলেই কাউন্সেলিং করার দরকার পড়তে পারে, যে কোনো একজন সাধারণ মানুষও এমনিও যেতে দরকার পারে। তার যদি মনে হয় যে আমার একটু প্রয়োজন প্রফেশনাল হেল্প রয়েছে, লাগবে, হ্যাঁ, অবভিয়াসলি অবশ্যই যেতে পারে। এবং তাতে বোধহয় মানে নিজেকেও একটুখানি বোঝা যাবে যে আমি কোন জায়গাটায় এই মুহূর্তে রয়েছি। তো ম্যাম, একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আমি করব, যে অনেক সময় দেখা যায় আমরা স্কুল কলেজে যখন ছাত্রছাত্রীরা রয়েছে, সে মানে কলেজ পড়ুয়াই হোক স্কুলেরই হোক, হয়তো কেউ একটুখানি মোটা বা হয়তো কেউ ভীষণইভাবে রোগা বা হয়তো কেউ একটু কালো আছে, তাকে হয়তো দেখতে অত না, কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবরা তাকে নিয়ে হয়তো কিছু বলছে, ব্যঙ্গ করছে, হাসছে, সে কিন্তু সেটাকে হয়তো নিতে পারছে না, অনেক ক্ষেত্রে নিয়ে নিচ্ছে বা অনেক ক্ষেত্রে হয়তো নিতে পারছে না, বা যদি বলি আমরা একেবারে বডি শেমিং এরই যে বিষয়টা উঠে আসছে, তো এটা কতটা প্রভাব ফেলছে এই মুহূর্তে? দেখুন, বডি শেমিং না চিরকালই ছিল। ইনফ্যাক্ট যতগুলো ইস্যু আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে বা আমাদের জীবনে দেখতে পাই, সেই সব ইস্যুগুলোই ছিল। অনেকে বলে আগে তো এইসব প্রবলেম হতো না, এখন তখনও ছিল, কিন্তু বলার লোক ছিল না, ফ্রিডম অফ স্পিচ ছিল না। তো বডি শেমিং ব্যাপারটা না এই টিনেজার্সদের উপর ভীষণভাবে এফেক্ট করে। যারা বয়ঃসন্ধিকাল দিয়ে যাচ্ছে, মানে মেয়ে হোক ছেলে হোক, তাদের মধ্যে গ্রোথটা ডিফারেন্টভাবে আসে। কেউ একটু তাড়াতাড়ি বড় হয়, কেউ একটু পরে বড় হচ্ছে। তো যেসব ছেলেরা হয়তো বাদবাকি ক্লাসের বড়সড় ছেলেগুলোর মতন হয়তো অত তার গ্রোথ স্পার্টটা হয়নি, তখন হয়তো তাকে একটা ভাই ভাই ব্যাপার করে দেওয়া, মেয়েদের মধ্যে থেকে রাখি পরিয়ে দেওয়া, হ্যাঁ, এগুলো হতে থাকে। বা কেউ তাকে এত একটু পুচকি পুচকি বলে একটা এই পুচকি বলে একটু ধাক্কা দিয়ে দিল। তো এই জিনিসগুলো হওয়ার জন্য তার মধ্যে একটা মানে ইনসিকিউরিটি তৈরি হচ্ছে যে আমি ওদের মতন, ওই ছেলেগুলোর মতন আমি স্মার্ট বা পপুলার নই। সিমিলারলি মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে, কারণ এই সময়টা কি হয় জানেন তো, যেহেতু শারীরিক ও মানসিক বিকাশ ঘটছে, একটা অপোজিট জেন্ডারের প্রতি একটা আকর্ষণ, তারা আমাকে একটু দেখুক, তাকাক, বুঝুক, এটা হয়। সেখানে যদি আমার বডিতে কোনো যদি প্রবলেম থাকে, আমি যদি মোটা হই, আমি যদি বারবি ডল না হই, আমরা যখন ছোটবেলায় পুতুল নিয়ে খেলতাম, পুতুলগুলো বেশ হেলদি কিন্তু ছিল, গোল গোল, কিন্তু তারপরে এলো বারবি ডলের কনসেপ্ট, যে একদম এইরকম চিপে হতে হবে। তো এইটা এসেছে এইখান থেকে, যে প্রত্যেকটা মেয়েকে একটা কাঠামোর মধ্যে দেখা হচ্ছে, মানে ওটাও কিন্তু আমাদের সমাজ কোথাও না কোথাও তৈরি করে দিয়েছে আমাদের ভাবনায় যে এরকমটা হলেই ভালো, যেটা আপনি একটু আগে বললেন। সেটাই তো। এইগুলোর জন্য কি হচ্ছে, তা তাতে কি হচ্ছে, এগুলো দেখতে দেখতে বাচ্চারা ছোটবেলা থেকে খেলছে, রোগা রোগা পুতুল নিয়ে খেলছে, তো ওদের মধ্যে রোগা হওয়াটা হচ্ছে আলটিমেট গোল জীবনের। হ্যাঁ, ওই শেপলি হওয়ার, রোগা হওয়াটা আলটিমেট গোল। কেন ভালো ভালো জামা কাপড় পরতে হবে, ইনস্টাগ্রামে ফিল্টার্স লাগিয়ে আমাকে ছবি দিতে হবে। এবার কোনো বাচ্চাটি তার কোনো গ্রোথের প্যাটার্নের জন্য, ওই বয়সে অনেক বাচ্চার মধ্যে একটা বেবি ফ্যাট থাকে যেটা ডেভেলপ করে, বা হয়তো মুখের মধ্যে একটু পিম্পলস বা ব্রণ বেরোলো ডিউ টু দ্য হরমোনাল চেঞ্জ, সেই সব বাচ্চাগুলো খুব এফেক্টেড হয়ে যাচ্ছে। কারণ আর পাঁচটা মেয়ে যদি সেরকমভাবে বিহেভ করছে, আমি কেন করছি না? তো কনস্ট্যান্ট একটা ওভার কনসিয়াসনেস টুয়ার্ডস চেহারা হচ্ছে, খুবটা ন্যাচারাল। কিন্তু এখানে কি হচ্ছে, এই যখন কেউ মানে ওই সবার সাথে সেম হতে পারছে না, তখন অনেক সময় কি হচ্ছে, তাকে শেম করা হচ্ছে। যে আগেকার দিনে যারা তাদের রং তাদের শ্যামবর্ণ ছিল, তাদেরকে খালি ডাকা, ও তো কালো, এই তুই না এই গোলাপি শাড়িটা না তুই পরিস না, কারণ না তুই সাদা পর, মানে তাকে বললো না কিন্তু তুমি কালো, তাকে বললো এই কালারটা না, মানে তুই সাদাটাই পর। একটা প্রশ্ন এটার মধ্যে আসছে যে অনেক সময় দেখা যায় যে মেয়েরা কালো তাকে শুনতে হচ্ছে, কিন্তু হয়তো এই সমাজে হয়তো ছেলেদের রংটাও একটু শ্যামবর্ণ বা একটু চাপা রং, তাদেরকে বলা হচ্ছে ছেলে বাঁকা হয় না। তো সত্যি এরকম নানান ধরনের কনসেপ্ট আমাদের সমাজে রয়েছে এবং আজও বোধহয় এগুলোই চলছে। তো আমাদের ভিউয়ার্সদেরকে বলবো, যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, যুক্ত হয়েছেন,
তাদের জন্য আবারও আমরা কিন্তু একেবারে লাইভ রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, এবং আমাদের ফোন রয়েছে, অর্থাৎ ফোন নাম্বারও রয়েছে। যদি আপনারা চান যে ফোন করে আপনারা আপনাদের কিছু কথা জানাতে চান বা এই মুহূর্তে আপনারাও শেয়ার করে নিতে চান, তবে সেটাও জানাতে পারেন। আরও একবার আপনাদেরকে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9732024449। তো এই মুহূর্তে রয়েছি আমরা এক খুব ভালো বন্ধুর সঙ্গে। তো আচ্ছা, আর অনেক সময় দেখা যায়, যেটা আমরা বিয়ের কথা তো বলে দিয়েছি, এবং ডিভোর্স এর ক্ষেত্রে অনেক সময় ডিভোর্স হয়ে গেছে, সে ছেলেই হোক মেয়েই হোক। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিঙ্গেল মাদার, সে হয়তো যে কোনো কারণেই এই মুহূর্তে লড়াই করে তার নিজের সন্তানকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে বা ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু কোথাও না কোথাও তাকে হয়তো একটা টিপ্পনি শুনতে হচ্ছে, ও তো একা থাকে, কি জানি আগে কি হয়েছে। তো এই বিষয়গুলোকে নিয়ে আপনি কি বলবেন? দেখুন, অনেক মেয়েদেরই আছে যাদের বৈবাহিক জীবন ঠিক মানে কমফোর্টেবল নয়। সে হয়তো নানা রকম মানসিক বা শারীরিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট যখনই সেখানে একটা সেপারেশনের কথা চলে আসে, যখনই কেউ মুখ থেকে উচ্চারণ করে, তার ফার্স্ট চিন্তাটা হয় লোকে কি বলবে, আমি ডিভোর্সি। ছেলেদেরও সেম, শুধু মেয়েদের নয়। সে হয়তো শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে, এবং অত্যাচারটা মানে মানসিক অত্যাচার না, প্রমাণ করা বা বোঝানো খুব টাফ। যেটাকে আমরা ছোট্ট কথায় বলি গ্যাস লাইটিং, মানে সব কিছুই হচ্ছে, তুমি যখন তাকে জিজ্ঞেস করছো যে আমার সাথে কেন এরম করা হচ্ছে, বলছে না কিছু হচ্ছে না, তো তুমি মেন্টাল, তুমি বুঝতে পারছো না, তোমার ওটা মনে হচ্ছে, ওভার রিঅ্যাক্ট করছো। তো যাই হোক, এরকম অনেক মেয়েরাই টুকটাক, সবাই হয়তো তাদের নিজের ফ্যামিলি লাইফে অ্যাডজাস্ট করে, কিন্তু অনেকেরই আছে যাদের খুব প্রতিকূল অবস্থা। কিন্তু ফার্স্টেই যখনই সে ডিভোর্সের কথা ভাবছে, তখনই তার ওই ভয়টা চলে আসছে যে লোকে কি বলবে। ইনফ্যাক্ট আমার নিজের বাবা মা, আমার বাপের বাড়িও আমাকে সাপোর্ট করবে, সে যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হয়। তা সেখানে এইখানে পয়েন্টটা এখানে না যে কি ডিভোর্স করা উচিত কি উচিত না, পয়েন্টটা আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। আমরা যেটা আলোচনা করতে চাই যে এই যে স্টিগমাটা অ্যাসোসিয়েটেড উইথ ডিভোর্স, যেসব ছেলেদের ডিভোর্স হয়ে যায়, অনেককেই দেখা যায় যে তারা মদ বা কোনো রকম নেশার মধ্যে ইয়ে করে, কারণ তার কাছেও কিন্তু এটা শুধু মেয়েদের নয়, ছেলেদের কাছেও একটা বিশাল বড় ফেলিয়ার যে তুই তোর বউকে রাখতে পারলি না। হ্যাঁ, তো সিমিলারলি বউয়ের ক্ষেত্রে সেমই হচ্ছে যে সে যদি ডিভোর্স করে চলে আসে, বলে সংসার করতে পারলো না, শ্বশুর শাশুড়ির সাথে অ্যাডজাস্ট করতে পারলো না। তো এই ধরনের মন্তব্যগুলোর জন্য কি হয়, অনেকেই কন্টিনিউয়াস মানসিক নির্যাতনের মধ্যে থাকতে থাকে বা ডিসকমফর্টের মধ্যে, যেটার জন্য তার একটা মানসিক সমস্যা পরে দাঁড়িয়ে যায় লং টার্ম, যখন ইট ইজ টু লেট টু কিওর। এটা তো গেল ডিভোর্সের ব্যাপারে। সেকেন্ড হচ্ছে সিঙ্গল মাদার, যারা এই যে একটু আগেই তুমি যে কথাটা বললে 30-31 বছরের মেয়েরা যারা বিয়ে ঠিয়ে করতে চাইছে না, তারা অনেকেই চাইছে যে আমরা বাচ্চা অ্যাডপ্ট করে বা কোনো রকমভাবে একটা IVF করে আমি বাচ্চা নিয়ে থেকে যাব, আমার বরের দরকার নেই। কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে যে সে যখন সেই বাচ্চাটাকে বড় করে ভর্তি করাতে যাচ্ছে, প্রত্যেক জায়গায় ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জেন্স নেম, হ্যাঁ হাজব্যান্ডস নেম, মানে একটা মহিলাদের সবসময় একটা গার্জেনের দরকার, নয় ফাদার্স নেম কিন্তু থাকবে, সংবিধানটা বলছে না যদিও, কিন্তু দরকার। হ্যাঁ, তো সেখানে একটা অসুবিধে হচ্ছে। কিছু কিছু স্কুল ডেফিনেটলি খুব ভালো আছে যারা এগুলোর ওপর বিচার করে নিচ্ছে না, এবং প্রত্যেকটা স্কুল, অনেক স্কুলই খুব মানে ফ্রেন্ডলি এই ব্যাপারে। এক মিনিট, আমাদের একটা কল এসেছে, আমরা একবার ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, ম্যাম আমি কোয়েল দাস বলছি কাকরান থেকে। হ্যাঁ ভলিউমটা বাড়াও একটু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কেমন? দাঁড়ান এক মিনিট। আমার প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। ম্যাম আমার প্রশ্ন ছিল যে আমার সাথে ঠিক 2 মাস আগে হ্যাঁ, অনেক বড় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, আর রোড অ্যাক্সিডেন্টে আমার ভাই যে আছে, ভাই অনেক ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছিল। ওই রোড অ্যাক্সিডেন্টের কথা আমার সকাল বিকাল সব সময় ওটা আমি ভাবতে থাকি বা আমার মাইন্ডে আসতে থাকে ওই জিনিসটা। আমি কি করে ওটা ওভারকাম করবো? আর মানে আপনার সঙ্গে যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সময়, সেই রোড অ্যাক্সিডেন্টটা মানে আপনি একা ছিলেন তখন? না, আমি আর আমার ভাই ছিলাম। আচ্ছা আমরা যাচ্ছিলাম। আচ্ছা, এবং সে, হ্যাঁ বলুন। আর সেই সময় আমার ভাই অনেক জোরে পড়ে যায়, সামনে থেকে একটা ট্রাক আসছিল। আচ্ছা, ওই ইনসিডেন্টটা মানে পুরো ইনসিডেন্টটা আমার এমন মনে হয় যেন আমার সাথে
আবার ঘুরছে, আবার কিছু হচ্ছে, আবার কিছু হবে। আপনার ভাই এখন সুস্থ আছে? হ্যাঁ, আমার ভাই সুস্থ আছে এখন। আচ্ছা, এবং আপনার কি ওটা বারবার মনে হচ্ছে যে এই ইনসিডেন্টটা আবার, আর মানে আপনি বারবার ওটাকে ভাবছেন? আপনি কোথা থেকে বলছেন আরেকবার বলুন? ডাবগ্রাম, ডাবগ্রাম। আর আরেকবার বলুন আপনার নামটা। কোয়েল দাস। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি, আপনি শুনুন, লাইভে থাকুন, আর আপনি ফোনটাকে মিউট করে দিন, ঠিক আছে? হ্যাঁ, তো ডাবগ্রাম থেকে ওনার যেটা প্রশ্ন, যে উনি যখন ওনার ভাইয়ের সঙ্গে যাচ্ছিলেন সেই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেই অ্যাক্সিডেন্টের সময় তার মানে সামনে দিয়ে ট্রাক গেছিলো, ভাই মানে খুব ইনজিওর্ড হয়েছিল, এবং সেটা ও এখনও মানে মনে করছে এবং বারবার ওটা ভাবছে কিভাবে ওখান থেকে সে ফিরে আসতে পারে। মানে একটা কিছু প্রভাব তার নিশ্চয়ই মানসিকভাবে হচ্ছে। কোনো সময় না জীবনে কোনো ট্রমাটিক ঘটনা ঘটলে, যেরকম ধরুন অ্যাক্সিডেন্ট বা একটা সাংঘাতিক কিছু ঘটলে বা একটা বড় অপারেশন বা কিছু একটা যেটা ট্রমা হিসেবে সেট হচ্ছে, সেই জিনিসটা অনেক সময় কি হয় যে এখন কতদিন আগে ট্রমাটা ঘটেছে সেটাও আমি তো শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি, সেটার উপর ডিপেন্ড করে। অনেকের ক্ষেত্রে ট্রমাটা বেশ কিছুদিন আগে ঘটে গেলেও সেই ফ্ল্যাশব্যাকগুলো বারবার মাথার মধ্যে আসতে শুরু করে। হয়তো ঘুমের মধ্যে ঘুমিয়ে আছে, হট করে মাথার মধ্যে আসলো, ঘুমটা ভেঙে গেল, বা ওই এরিয়াগুলো দিয়ে গেলে বা ওই রকম ধরনের একই ধরনের গাড়ি বা ট্রাক দেখলে একটু ভয় পেয়ে গেলে হঠাৎ করে বুকটা একটু ধড়াস করে উঠলো। তো নানা রকম অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এবং ইরিটেবিলিটি এর একটা সিমটম হয়। তো এগুলোর জন্য একটু প্রফেশনাল হেল্পের দরকার। যদি মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে, প্রথম হলে এটা নর্মাল, সবাইরই হওয়া, অনেকেরই হয়, কিন্তু যদি বেশি দিন হয়ে থাকে তাহলে একটু প্রফেশনাল হেল্পের দরকার আছে। তো আপনি নিশ্চয়ই আমাদের লাইভে শুনে নিলেন, আপনাকে জানিয়ে দিলেন আমাদের বন্ধু অবশ্যই। আর একটুখানি দরকার রয়েছে একটা কাউন্সিলিংয়ের, বা একটা বা দুটো সেশন, সেটা নিশ্চয়ই তিনি ভালো বলতে পারবেন। তো আশা করি একটু প্রফেশনাল মনোবিদের কাছে যদি আপনি যান, এবং তারা কিন্তু আপনাকে এটার থেকে বা ট্রমার থেকে বেরিয়ে আসতে আপনাকে একেবারে 100% সাহায্য করবে। তো আশা করি যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে ডাবগ্রাম থেকে জুড়েছিলেন, আরও এক বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ছেন। একটু ভলিউমটা বাড়াও, তাহলে তো শোনা যাবে, কল এন্ড হয়ে গেছে। একটা নাম্বার, ঠিক আছে, আরেকবার যদি আপনি আমাদেরকে কল করেন প্লিজ। আমরা একটা কলে ছিলাম বলে তখন আপনার কল নিতে পারলাম না। তো যারা রয়েছেন আমাদের সঙ্গে ওপারের থেকে তাদেরকে বলবো, আমাদের হাতে কিন্তু সময় একেবারে পুরোপুরি কম, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তো যারা প্রশ্ন রাখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তবে শেষের দিকে একদম যেহেতু আমরা চলে এসেছি, একটা প্রশ্ন আমি রাখবো, যে এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে যেটা ভীষণভাবে উঠে আসছে, এবং সেটা দেখা যাচ্ছে যে যারা সমকামী রয়েছেন বা এরকম ধরনের, অর্থাৎ যারা, আমরা যেটা যদি বলি যে আমাদের সমাজে আমরা সবসময় পুরুষ এবং একজন মহিলার মধ্যে যে সেক্সুয়াল যে রিলেশন, সেটাকেই আমরা মান্যতা দিয়ে এসেছি, তার বাইরে যে কিছু হতে পারে তো সেইটা নিয়ে আমরা কখনো ভাবি না। কিন্তু এই ধরনের প্রবণতা কিন্তু এখন প্রচণ্ড দেখা যাচ্ছে, যে কোনো একজন মেয়েকে পছন্দ করছে, তাকে লাইফ পার্টনার হিসেবে রাখতে চাইছে, বা ছেলে বা একজন ছেলে। তো এই বিষয়গুলো কি সমাজের কাছে কিরকম প্রভাব, যদিও এই বিষয়টা অনেক বড় বিষয়, নিশ্চয়ই এটার জন্য একটা আলাদা সেশন করলে বোধহয় ভালো হবে, তাও যদি আপনি সংক্ষেপে এটা একটুখানি আমাদের সঙ্গে ব্যাখ্যা করেন। না, আমি একটা কথা মানে একটু ক্লিয়ার করে দিতে চাই, যে LGBTQ হোমোসেক্সুয়ালিটি বা অন্য কোনো ধরনের সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি কোনো কিন্তু মানসিক বিকৃতি নয়, তারা মানসিকভাবে অসুস্থ নয়। যে ওই ধরনের কথা বলা যে তারা ওরা মেন্টালও তো অন্য টাইপের, বা ওই অনেক ধরনের ব্যাড কমেন্টস আর কি, এগুলো নয়। তবে হ্যাঁ, ফেসবুকে কোনো দুই পুরুষের বিবাহ দেখা, আমেরিকায় বসে তাদের বিবাহ হচ্ছে, বা দুটি মেয়ের বিবাহ দেখা, আর নিজের ঘরে যখন নিজের ছেলে বা মেয়ে এসে বলছে যে মা আমি কিন্তু স্ট্রেট নই, আমি গে, বা আমি ট্রান্সসেক্সুয়াল, কি আমি বাইসেক্সুয়াল, কি আমার অন্য একটা ওরিয়েন্টেশন আছে, বা সে তার বাবা মা জানতে পারছে, সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা খুবই টাফ, ডিপেন্ডিং তার বাবা মার মানসিকতা, সে কিভাবে বড় হয়েছে, সে কোন সমাজে প্রেজেন্টলি থাকে তার উপর। তো সেখানে বাবা মাকে সময় দেওয়াটা, বোঝাটাও দরকার। শুধু মানে একটু বেশি মানে ইয়ে করলে হবে না যে কেন মেনে নিচ্ছে না। তবে হ্যাঁ, এইটুকু মনে রাখবেন যে যে মানুষগুলো, আর এটাও খুব ভুল ধারণা যে যারা মানে হোমোসেক্সুয়াল বা কোনো অন্যরকম সেক্সুয়াল আইডেন্টিটি আছে তারা পারভার্টেড, একদম ভুল ধারণা। তারা কিন্তু সম্পর্কের মধ্যে তারা একজন একজনকে ভালোবাসে, দে রেসপেক্ট ইচ আদার, তারা কিন্তু সেক্সুয়ালি পারভার্টেড নয়।
বুঝতে পেরেছেন তো? এই ধরনের কথাগুলোকে আমার মনে হয় যে এগুলো সমাজ থেকে আস্তে আস্তে তুলে দেওয়া দরকার। এবং তাতে কি হচ্ছে, ওই আবার ওই লজ্জা, ওই শেম, ওই গিল্ট তাদের নিজেদের মধ্যেও হচ্ছে, কেননা সে নিজে আর 5টা তার সমকামীর মতন বা LGBTQ কমিউনিটি, এই কথাটা আমাদের বলতে হবে কেন, LGBTQ কমিউনিটি তার মানে দে আর সেপারেট। একদম একদম তাই। সেই এই কমিউনিটির মধ্যে তারা একে অপরের সাথে সেটা শেয়ার করে তারা শান্তি পাচ্ছে, ঠিক কথা। কিন্তু সে যখন বাড়িতে বা একটা কোনো জায়গায় যাচ্ছে, তাকে ধরো একটা সমকামী ছেলে, তাকে সে একটা বিয়ে বাড়িতে গেল, তাকে বললো কিরে তোর একটা এই মেয়ে তোর জন্য দেখেছি, কিভাবে সে রিয়াক্ট করবে, সে কি বোঝাবে তাকে? এবং সে এমন একটা দূর সম্পর্কের মাসি, তার বাবা মা হয়তো বলবে কি বলতে যাওয়ার কি দরকার, বাবা মা অ্যাকসেপ্ট করে নিলেও তার বাবা মা হয়তো বলবে ওনাকে বলতে যাওয়ার কি দরকার, তুই চুপচাপ থাক না। বাট এই যে সিচুয়েশনগুলোকে, তার যে মানসিক দ্বন্দ্বটা হচ্ছে, এই জায়গাটা নিয়ে আমাদের মনে হয় আর একটা টপিক করা উচিত। তো এখানে লজ্জা একটা বড় জিনিস কাজ করছে ভীষণভাবে আর কি। আমাদের কাছে কল আসছে শেষ মুহূর্তে, আমরা চেষ্টা করছি কল নিতে। তো যাই হোক, আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন ভিউয়ার্স, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলবো। তবে অনন্যা গাঙ্গুলি, যিনি আমাদেরকে একেবারে প্রথমে তার যে প্রশ্ন তিনি আমাদের কাছে রেখেছিলেন, তিনি একটা আবদার রেখেছেন, যদিও সেই আবদার তিনি রাখার আগেই কিন্তু আমরা কথা দিচ্ছি আপনার আবদার আমরা একদম মেনে চলবো। আর এখানে উনি লিখেছেন সপ্তাহে একদিন একটা ফিক্সড টাইমে এরকম একজনের সঙ্গে যদি একটা এপিসোড হয় তাহলে খুব ভালো লাগবে। তো আমরা কিন্তু আপনাদের কথা ভেবেই, শুধুমাত্র আপনাদের কথা ভেবেই কিন্তু এরকম এপিসোড আমরা রাখছি। এবং আজকে এটা শেষ নয়, আমরা কিন্তু এই বন্ধুকে আবারও পাবো, আবার পরের সপ্তাহে আমরা তাকে পাবো। তো নিশ্চয়ই আপনারা যারা যারা আজকে শুনেছেন বা দেখছেন বা এই ভিডিওটা আবার দেখবেন, তাদের জন্য আবার মনে করিয়ে দিই, আমরা আবারও আসবো ঠিক পরের সপ্তাহে একই দিনে। তো নিশ্চয়ই আপনারা সকলেই থাকবেন। তবে ম্যাম, আপনাকে এখন তো বোধহয় এখান থেকে আমাদেরকে ইতি নিতেই হচ্ছে, কারণ আমরা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা ছিলাম এবং নিশ্চয়ই যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন তারাও একটা আবদার রেখেছেন। তো সেই আবদার মতো আপনার কাছেও রিকোয়েস্ট থাকলো যে নিশ্চয়ই আমরা নেক্সট সপ্তাহে আবার কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করলে যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন তাদেরও সুবিধে হবে। তো ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং অবশ্যই আমাদের ভিউয়ার্সদেরও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। তবে আবারও বলছি যে আমাদের এই সেশন কিন্তু এটা মানে একেবারে শেষ নয়, আমরা আগামী সপ্তাহে আবারও আপনাদের সঙ্গে থাকবো, এটা কথা দিচ্ছি। এবং সেম টাইম আবারও বলছি, এবং আমাদের সকলের বন্ধু মনোবিদ গার্গী দত্ত কুণ্ডুর সঙ্গে ঠিক পরের শনিবার বিকেল 6টায়। তো সকলে একটু অপেক্ষা করুন। আর যারা যারা রয়েছেন তাদেরকে বলবো যে আমাদের ফোন নাম্বারও দেওয়া রইল, এবং যাদের কোনো কিছু জানার আছে তারা অবশ্যই আমাদেরকে কিন্তু মতামত দিয়ে জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। তবে এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আরও কিছু আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও হাজির হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।